ডিসেম্বরের মধ্যে অনুমোদন পাচ্ছে অক্সফোর্ডের টিকা। ইউরোপ জুড়ে লকডাউনের কড়াকড়ি, বাতিল হচ্ছে বড়দিনের উৎসব। রাজশাহী ও রংপুর বিভাগ সহ দেশের 23 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা 10 ডিগ্রির নিচে, জনজীবন বিপর্যস্ত। সারা দেশের রেল ক্রসিংগুলো যেন মৃত্যু ফাঁদ, বেশিরভাগই নেই গেটম্যান, বারবার ঘটছে দুর্ঘটনা, দায় নিতে চায় না রেল বিভাগ। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরে যুবলীগ সভাপতি সহ গ্রেপ্তার, 3 কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্বই কারণ, ভাস্কর্য শিল্পের উপর আঘাতের প্রতিবাদ চলছেই। এবং এক ক্লাবের হয়ে পেলের গোল করার রেকর্ড ছুঁলেন মেসি, ভ্যালেন্সিয়ার সাথে 2-2 গোলে ড্র করল বার্সেলোনা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফাইজার ও মডার্নার পর তালিকার শীর্ষে থাকা অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ডিসেম্বরে অনুমোদন পেতে যাচ্ছে। শনিবার ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে হোয়াইট হল সূত্র জানিয়েছে, নিউ ইয়ারের আগেই অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন অনুমোদন পাচ্ছে। এমনকি অনুমোদনের সম্ভাব্য দিন হিসেবে ক্রিসমাসের পর 28 তারিখ হতে পারে বলেও জানিয়েছেন তারা। সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের চূড়ান্ত তথ্য পেশ করা হবে নিয়ন্ত্রক সংস্থার কাছে। এছাড়া ক্রিসমাসের সময় কঠোর বিধিনিষেধ জারি করেছে বরিস প্রশাসন। রাজধানী লন্ডন সহ ব্রিটেনে ভয়াবহভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এলাকাগুলোতে টিয়ার 4 নিরাপত্তা সতর্কতা বা সর্বোচ্চ পর্যায়ের লকডাউন জারি করা হয়েছে। অন্যদিকে বিতরণে ভুলের কারণে যুক্তরাষ্ট্রের সমস্ত অঙ্গরাজ্যে সুশৃঙ্খলভাবে ফাইজারের ভ্যাকসিন সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিয়োজিত কোভিড ভ্যাকসিন প্রধান গুস্তাভ পার্না। এদিকে প্রবল হারে বেড়ে চলা সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,65,00,000 আর মোট মৃত্যু হয়েছে 16,91,000-এর বেশি মানুষের। Equivalent to the রাজশাহী ও রংপুর বিভাগ সহ দেশের প্রায় 23 জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কম। আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা আরও কমতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। শীতের তীব্রতা বেড়েছে এসব জেলাগুলোতে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জনপদ। কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়ার ঠান্ডার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 6.6 ডিগ্রি সেলসিয়াস। দিন থেকে তো সূর্যের কোনো দেখাই হবার আছে না, কাজকর্ম চলছে না, অনেকদিন হাতে বসি না, কোনো ইনকাম নাই, ঠান্ডা কোনো চলাচল করতে পারছি না, খুব কষ্টের দিন কাটাচ্ছি। শীতের কোনো কাপড় চোপড় নাই, অনেক কষ্টই হয় সূর্য না উঠলে, সে কুয়াশা, অনেক শীত। শৈত্যপ্রবাহের খবর জানাতে উত্তরের জেলা পঞ্চগড় ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার ও ফখরুল ইসলাম পলাশ। শুরুতে আমরা পঞ্চগড়ে যুক্ত হব। পঞ্চগড় থেকে সংযুক্ত হচ্ছেন সরকার হায়দার। হায়দার, একেবারে উত্তরের জেলা পঞ্চগড়, শীতের প্রকোপ কেমন? আবহাওয়া অফিস এ বিষয়ে কি বলছে? হ্যাঁ, আপনি এটা বললেন যে আমাদের পঞ্চগড় খুব কদিন ধরে ঠান্ডা করে, খুব শীত করে, মানে ধন্যবাদ আফসার। গরম পাওয়ার করছি, তারপরে ধন্যবাদ আফসার। পঞ্চগড়ের যে শীতের যে প্রবাহ এটি অত্যন্ত জটিল অবস্থা দাঁড়িয়েছে। আসলে সাধারণ মানুষ এবং নিম্নবিত্ত যে মানুষ, খেটে খাওয়া যে মানুষ, তারা ভীষণ প্রবলেমে পড়েছে। এই কারণেই যে এখানে গত কয়েকদিন থেকে একেবারে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছিল।
আজকেও এই আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে 7.8 তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। এখানে সারাদিন কুয়াশাচ্ছন্ন থাকে গোটা পরিবেশ এবং ঠান্ডায় হাড় কাঁপানো একটি অবস্থা তৈরি হয়। অনেকে বলছে যে এই শীত এর আগে দেখা যায়নি, নতুন করে এবছর নতুন করে এই শীতটা একটু বেড়েছে এবং এই বছরের যে শীতের তাপমাত্রা সেটা অন্য বছরের থেকে একটু ব্যতিক্রম। এই বছর হাড় কাঁপানো শীত, যেটা হচ্ছে যে শরীরে এই শীত প্রবেশ করলে একেবারে হাড় কাঁপানো অবস্থার সৃষ্টি হয় এবং এই কারণে বিশেষ করে শিশু এবং নারীরা এই জেলায় অত্যন্ত সংকটে পড়েছে। আমার সামনে একজন আছেন, আমি তাকে বলতে চাই যে শীত কেমন এবার? শীত এবার এইরকম শীত আমার 96 বছর বয়স, এইরকম শীত দেখি নাই। আমরা ঘর থেকে বেরিয়ে পারি না, এইরকম অবস্থা। এক হাত দেখা যায় না, সারাদিন সূর্য পাই না, খুব অসুবিধায় পড়ে গেছি আমরা। এইরকম শীত আমার জীবনে দেখি নাই। এই 96 বছর বয়স আমার, কিন্তু এইরকম শীত নেই, মারাত্মক অবস্থা। মানুষ, এখানকার জনগণ বলছে যে এইরকম শীত আসলে এর আগে কখনো দেখেননি তারা, এবার হঠাৎ করে এই শীত নেমে এসেছে এবং অনেকে বলছে যে এইখানে যে শীতের যে সংকটটি, এখানে সাধারণ যে মানুষ তারা অনেক সংকটে আছে, বিশেষ করে নারী এবং শিশুরা তারা অনেক সংকটে পড়েছে এবং খেটে খাওয়া মানুষ যারা, তারা দিনের বেলা সকালবেলা কাজে যেতে পারে না এবং তারা অনেক সময় কাজে গেলেও যখন দেরি করে যাচ্ছে তখন কখনো যারা কাজ দেয় তাদেরকে কাজে দিতে চায় না। সুতরাং যে খেটে খাওয়া মানুষ তাদের একটি সংকটে পড়েছে এবং যারা একেবারে নিম্নবিত্ত মানুষ, ছিন্নমূল মানুষ, তারা আসলে শীতের কাপড়ের সংকটে আছে। আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে যে এখানে 22,000 কম্বল বিতরণ করা হয়েছে। যদিও এই জেলায় 2 লক্ষ মানুষ শীতের সংকটে আছে, কিন্তু 2 লক্ষ মানুষের জন্য শুধুমাত্র 22,000 কম্বল বা শীতের কাপড় আসলে পর্যাপ্ত নয় বলে মনে করছেন অনেকে। সুতরাং এই জেলার যে নিম্নবিত্ত মানুষ, তাদের আসলে এখন এই মুহূর্তে শীতের কাপড় সংকট রয়েছে, শীতের কাপড় তাদের প্রয়োজন। তারা বলছে যে তাদের শীতের কাপড়ের প্রয়োজন। এই আরেকটি ব্যাপার যেটি হচ্ছে যে শীতের কারণে সারা দিন আসলে রোদের আশায় এই মানুষ থাকছেন, তারা সূর্যের দেখা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, কিন্তু সূর্যের দেখাও মিলছে না। সূর্যের দেখা মিলছে একেবারে সকাল 11টার পরে, কিন্তু সূর্যের তাপে খুব একটা তাপ থাকছে না একেবারে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আফসার, আপনাকে ধন্যবাদ। হায়দার, আপনাকে ধন্যবাদ। সরকার হায়দার যুক্ত হয়েছিলেন উত্তরের জেলা পঞ্চগড় থেকে। শীতের প্রকোপ বাড়ার কারণে সেখানকার মানুষের জনজীবনে কী ধরনের বিরূপ প্রভাব ফেলেছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। এবারে দিনাজপুরে আমরা যুক্ত হব। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম পলাশ। দিনাজপুরে তাপমাত্রা কেমন দেখছেন? সাধারণ মানুষের উপর শীতের কী ধরনের প্রভাব পড়েছে, কি দেখছেন? আফসার, আপনাকে শুভ সকাল জানাচ্ছি। আর সেই সাথে জানিয়ে দেই যে আসলে দিনাজপুরের তাপমাত্রাও কিন্তু আমাদের সহকর্মী সরকার হায়দার যেমনটি জানাচ্ছিলেন, দিনাজপুরের তাপমাত্রাও কিন্তু একেবারেই সেরকম কাছাকাছি রয়েছে পঞ্চগড়ের যেরকম তাপমাত্রা। গতকালকে 7.6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো মোটামুটি কিন্তু এখানে শীতের প্রভাব বেশ। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এখানে যে এই কুয়াশা যে একটা দাপট ছিল যে কয়েকদিন আগে, সেই কুয়াশার কারণে কিন্তু তেমন একটা শীত কিন্তু লক্ষ্য করা যায়নি। কিন্তু এই কুয়াশা কাটিয়ে উঠে যখন শৈত্যপ্রবাহ যাচ্ছে, অর্থাৎ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ যখন এদিক দিয়ে বিরাজ করছে, তখন কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেড়েছে। সেই সাথে কিন্তু মৃদু বাতাসের কারণে কিন্তু কনকনে একটা শীত অনুভূত হচ্ছে। এবং সাধারণ খেটে খাওয়া মানুষের কথাও হায়দার বলছিল, সেই সাধারণ খেটে খাওয়া মানুষের কিন্তু আসলে ভোগান্তি কিন্তু বেড়েছে
চরম আকারে ঘর থেকে বের হতেই আসলে সেরকম দেখা যাচ্ছে না। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে দেই, এই শৈত্যপ্রবাহ কিন্তু আরো কয়েকদিন চলবে। আর দিনাজপুরের ভৌগোলিক দিক থেকে দিনাজপুরের অবস্থান কিছুটা উপরে হওয়ায় কিন্তু এখানে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রতি বছরই থাকে, যার কারণে কিন্তু এখানে শীতের প্রভাব কিন্তু অনেকটা বেশি থাকে। আরেকটি তথ্য জানিয়ে দেই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমি কথা বলেছি, যেহেতু দিনাজপুর একটি এবং একটা ধানের জেলা, সেই ক্ষেত্রে কিন্তু ধানের যে বিছন বা যেই চারা তারা লাগিয়েছে, যে সেই চারা ক্ষতি হবে কিনা সেই ক্ষেত্রে তারা বলছে যে আসলে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস থেকে, যাতে সেই সব চারা আগামী সিজনে সব চারা রোপণ করবে, সেসব চারা বিভিন্নভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখে এবং সেই সব বিভিন্ন স্প্রে করে সেই সব চারা পরিচর্যার জন্য কিন্তু তারা বলছে। আর হাসপাতালেও আমি খবর নিয়েছি, হাসপাতালগুলো তো শীতজনিত যেই ঠান্ডা যে রোগগুলি হয় সেই রোগগুলি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং রোগীর সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। সেই তুলনায় কিন্তু রোগীর সংখ্যা খুব একটা না বাড়লেও শীত যত রোগী সংখ্যা বাড়বে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি আপনার কাছে আফসার। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মীরা শীতের প্রকোপ বাড়ার কারণে জনজীবনে কি ধরনের প্রভাব ফেলেছে সে বিষয়ে জানাচ্ছিলেন। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেল ক্রসিংগুলো। অবৈধভাবে গড়ে ওঠা ক্রসিংগুলো আগে থেকে অনিরাপদ আর বৈধগুলো গেটম্যান থাকার পরেও অনেক ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না, ফলে দিন দিন বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যু। প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। পশ্চিমাঞ্চল রেলের দুটি সেকশনে মোট রেল ক্রসিং আছে 1341টি, এর মধ্যে বৈধ 1001টি, অবৈধ 340টি। এসব রেল ক্রসিংয়ে গেটম্যানদের দায়িত্বহীন কর্মকাণ্ডে প্রায় ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। রেল লাইনের পাশে নতুন নতুন রাস্তা নির্মাণের কারণে ক্রসিংয়ের সংখ্যা বাড়ছে। রাস্তা নির্মাণ করতে রেলের অনুমোদন নেয়ার বিধান থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সেই অনুমোদনের তোয়াক্কা করে না। রেলের অ্যাপ্রুভাল ছাড়া কেউ গেট করতে পারে না। তো যারা গেট তা সত্ত্বেও যারা গেট করেছে, আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে এগুলো বন্ধ করে দেবো। রেলওয়ে একটা এস্টিমেট করবে, এস্টিমেট করে ওনাদের কাছে জমা দিবে। ওনারা সেই ডিপোজিট স্কিমে টাকা জমা দেওয়ার পরে রেল সেখানে রিক্রুট করে লোকবল নিয়োগ করতে পারবে। অবৈধভাবে গড়ে ওঠা ক্রসিংয়ের মৃত্যুর দায় নিতে চায় না রেল, তবে নির্মাণ হওয়া গেটগুলোর গুরুত্ব বিবেচনায় অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেই ঢুকবে এই সমস্ত অনুমোদিত বা আনম্যান লেভেল ক্রসিং গেট অথবা কোনো ব্যারিয়ার নাই, ওই সমস্ত জায়গাতে আমাদের একটা সতর্কীকরণ বোর্ড থাকে, অর্থাৎ ড্রাইভারকে নিজ দায়িত্বে এসে ওইটা পড়বে, দেখে শুনে পার হইতে হবে, এটা নিশ্চিত করতে হবে। অনুমোদিত যে রেল গেট আছে সেগুলো দায় দায়িত্ব আমাদের রেলের। আর রেলের যে রেল গেট, এগুলো রেল গেট কিন্তু দেওয়া হয়েছে, রেল দিয়েছে কিন্তু আপনার রেলের নিরাপত্তার জন্য। রেল সবসময় তাকে অগ্রাধিকার দিতে হবে এবং রেলকে নিরাপদে যাতে চলতে পারে তার জন্য সহযোগিতা দিতে হবে। তবে দুর্ঘটনা কমাতে গেটগুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন নাগরিকরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। রেল ক্রসিং এর এমন অব্যবস্থাপনার অভিযোগ আছে বাংলাদেশ রেলওয়ে যশোর অংশ। এখানকার 168টি ক্রসিং এর মধ্যে বেশিরভাগেরই নেই অনুমোদন। অল্প কিছু ক্রসিং এর গেটম্যান থাকলেও তাদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ স্থানীয়দের, ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গেল 2.5 মাসে অরক্ষিত রেল গেটে প্রাণ গেছে অন্তত 7 জনের। দায়িত্ব অবহেলা নয়, পথচারী ও যানবাহনের চালকদের অসচেতনতাকেই দায়ী করছে রেল কর্তৃপক্ষ। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার দৌলতপুর থেকে যশোর ক্যান্টনমেন্ট রেল স্টেশন পর্যন্ত দেখভালের দায়িত্ব যশোর রেলওয়ের। খুলনা বেনাপোল ও খুলনা ঈশ্বরদী রেলপথের যশোর অংশে রেল ক্রসিং এর সংখ্যা 168টি, এর মধ্যে 87টিরই অনুমোদন নেই। অনুমতিহীন এসব রেল ক্রসিং এ নেই রেলগেট, ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে পথচারী ও যানবাহন। প্রতি বছর এখানে অনেক লোক মারা যায় শুধু গেটম্যান না থাকার কারণে। গেটম্যান থাকলে মানুষজন আসলে, গাড়ি আসলে সতর্ক করে দিলে যে গাড়ি আসতেছে তোমরা দাঁড়াও। আবার যেসব স্থানে গেটম্যান আছে সেখানেও ঘটছে দুর্ঘটনা। গেটম্যানদের দায়িত্ব অবহেলার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা হয় বলে অভিযোগ স্থানীয়দের। দুই সাইডে যে পটো যে পাইপগুলো দেওয়া থাকে, এটা যদি ভেঙে যেত তাহলে বুঝতাম না ওটা দিয়েছে, ওটা ভেঙে চুরে ঢুকে গেছে, কিন্তু আসলে না, ওটা সেইভাবেই রয়েছে বিধায়, যার কারণে এটা গেটম্যানেরই দোষ আছে। এটা
তবে রেল কর্তৃপক্ষ বলছে দ্রুত যাওয়ার প্রবণতা ও সচেতনতার অভাবেই ঘটছে দুর্ঘটনা। যেসব জায়গায় চেক রেল নাই, এই রাস্তাগুলো অবৈধভাবে যে কোনো প্রতিষ্ঠান কর্তৃক তৈরি করা হয়ে থাকে। কশন বোর্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কশন বোর্ডটা একটা ভিজিবল জায়গায় আমরা বসিয়ে দিই, যাতে মানুষজন যখন পার হয় অন্তত বোর্ডটা দেখে যে বোর্ডে কি লেখা আছে যাতে সে দেখতে পারে। গেল 16 অক্টোবর অভয়নগরে অনুমতিহীন রেল ক্রসিংয়ে প্রাইভেট কার ও ট্রেনের সংঘর্ষে 4 জন মারা যান। 22 নভেম্বর রাতে মুরলিমোড় রেল ক্রসিংয়ে ট্রেন ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়। সবশেষ 4 ডিসেম্বর শহরের খুরকি এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এক মোটরসাইকেল আরোহী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তার তদন্ত চান দেশের 42 বিশিষ্ট নাগরিক। শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে এই আবেদন করেছেন তারা। একই সঙ্গে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থাও চান বিশিষ্ট নাগরিকরা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বেশ কয়েক বছর ধরেই দেশের নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশন নিয়ে আলোচনা সমালোচনা আছেই। অভিযোগ 2014 সালের নির্বাচনের পর বেশি করে ভেঙে পড়েছে দেশের নির্বাচনী ব্যবস্থা। নির্বাচন কমিশনের উপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। বিতর্ক যেন পিছু ছাড়ছে না নির্বাচন কমিশনের। এবার বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে এসব তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দেশের 42 জন নাগরিক। এজন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে আবেদন করেছেন তারা। বর্তমান নির্বাচন কমিশন প্রশিক্ষণের অর্থ প্রশিক্ষণ না দিয়েই পকেটস্থ করেছেন। তারা 2টো গাড়ি ব্যবহার করার যোগ্য, তারা কেউ 3টা গাড়ি ব্যবহার করছেন। তো এইসব গুরুতর অসদাচরণ, তো এইগুলো তদন্ত করার জন্য আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ করেছি তিনি যেন যে আইনানুগভাবে সাংবিধানিকভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তিনি যে এগুলো তদন্ত করেন। শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে ইসির বিরুদ্ধে নানা অভিযোগ উপস্থাপন করা হয়। 11 পৃষ্ঠার অভিযোগনামায় বলা হয়, নির্বাচনী প্রশিক্ষণের জন্য বক্তৃতা না দিয়েই 2 কোটি টাকার বেশি অর্থ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারগণ। তাছাড়া কর্মচারী নিয়োগে 4 কোটি টাকারও বেশি অনিয়ম তুলে ধরা হয়। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা চরম সংকটে আছে, নির্বাচনী ব্যবস্থা তো ভেঙে পড়েছে। এখন তো দেশের নির্বাচন নাই, আমরা সবাই বলি নির্বাচন একটা খেলা হয়। এখন দেশের এই সংকটের পরিস্থিতিতে আমরা সবাই আশা করব যে মহামান্য রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে, দেশের আমাদের সবার অভিভাবক হিসেবে দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি যেটা ভালো মনে করেন সেটা অবশ্যই করবেন। নিয়ম বহির্ভূতভাবে 3 জন নির্বাচন কমিশনারের 3টি করে গাড়ি ব্যবহার, ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনা ও ব্যবহারে অনিয়ম, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অসদাচরণ, অনিয়ম সহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয় ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে। বিশিষ্টজনরা আশা করেন তদন্তের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বর্তমান নির্বাচন কমিশনকে অনিয়মের কারণে অপসারণ করবেন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সকালের সংবাদে। কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সবুজ হোসেন ও হৃদয় আহমেদ। ম্যানেজিং কমিটি ও কলেজ অধ্যক্ষের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সুপার তানভীর আরাফাত সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। বৃহস্পতিবার মধ্যরাতে কুমারখালী কয়া মহাবিদ্যালয়ে অবস্থিত বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্তরা। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত অপর 2 জন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বাচ্চু নামে আরেকজন জড়িত আছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তানভীর আরাফাত।
ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য শিল্পের উপর মৌলবাদীদের চড়াও হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিক্ষুব্ধ শিল্পী সমাজ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন তারা। প্রতিবাদের কর্মসূচিতে ছিল ছবি আঁকা আর প্রতীকী ভাস্কর্য নির্মাণ। সুকন্যা আমিরের প্রতিবেদনে বিস্তারিত। ভাস্কর্য, যার প্রতিটি বাঁক বহন করে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং একজন শিল্পী সত্তার অস্তিত্ব। এই সব কিছুকে উপেক্ষা করে কেবল ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য শিল্পের ওপর চড়াও হয়ে উঠেছে মৌলবাদীরা। এর প্রতিবাদে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন বিক্ষুব্ধ শিল্পী সমাজ। তাদের কর্মসূচিতে ছিল ছবি আঁকা, প্রতীকী ভাস্কর্য নির্মাণ। একটা ভাস্কর্য কিন্তু একটা দেশের রিপ্রেজেন্ট হিসেবেও কাজ করে, আর সেইখানে আমাদের ভাস্কর্য থাকবেন এটা তো আমরা আসলে মেনে নিতে পারছি না। প্রত্যেকটা জেলায় জেলায় যেখানে যা হচ্ছে অবশ্যই মনিটরিং করা উচিত শক্ত হাতে। মৌলবাদীরা শুধু ভাস্কর্য নয়, বাঙালির সব অর্জন গিলে খেতে চায়। তাদের দমন করতে রাষ্ট্রের পাশাপাশি সবাইকে এগিয়ে আসা প্রয়োজন, জানালেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আজকে শিল্পী সমাজ ৭১ যেভাবে রাজপথে নেমেছিল, বিক্ষুব্ধ শিল্পী সমাজ এই নামেই তখন যে প্রতিবাদ করেছিল, আমরা সেই বিক্ষুব্ধ শিল্পী সমাজের পক্ষেই এদেশের সমস্ত সাংস্কৃতিক কর্মী একত্রিত হয়েছি। এই আস্ফালন আমরা ৬০-এর দশকে দেখেছি, ৫০-এও দেখেছি, ৪৭-এর আগেও আমাদের পূর্বপুরুষরা দেখেছে এবং মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি। এত বুদ্ধিজীবী হত্যা করে, এত ধ্বংস করে, এই শহীদ মিনার ধ্বংস করে তারা কিন্তু আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারে না, এবারও রুখতে পারবে না। ভাস্কর্য ভাঙার নির্দেশ দাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিও করেন বিক্ষুব্ধ শিল্পী সমাজ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। নিজ দেশে যাতায়াতে ব্যবহার করতে হয় ভারতীয় জলসীমা। সীমাহীন এই দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে নদী পথে রাজশাহী যাতায়াতের জন্য ভারতের সীমার ৪ কিলোমিটারের মতো ব্যবহার করার সুযোগ চান চরের বাসিন্দারা। এদিকে এই নদী পথ ব্যবহার করা গেলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন বিজিবির কর্মকর্তারা। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন লিটন বাবু। রাজশাহীর দুর্গম অঞ্চল চরখানপুর পদ্মা নদীর একটি চর। ভারতের সীমান্ত ঘেঁষা এই চরে বসবাস করেন প্রায় ২,০০০ মানুষ। যাতায়াতের ব্যবস্থা একমাত্র নদীপথ। জীবন জীবিকার জন্য এখানকার বাসিন্দাদের অনেকটাই রাজশাহী শহরের উপর নির্ভর করতে হয়। সীমান্ত সমস্যার কারণে নদীপথের এই যাতায়াতের ক্ষেত্রেও সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় পিছিয়ে পড়া চরবাসীদের। এতে একদিকে যেমন সেখানে বসবাসকারী ২,০০০ মানুষ শিক্ষা, চিকিৎসা ব্যবস্থার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে গ্রামটিতে বাড়ছে বাল্যবিয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রয়োজনে রাজশাহী যাওয়ার সময় ১৭ কিলোমিটারের মতো নদীপথ পাড়ি দিতে হয়, পোহাতে হয় নানা বিড়ম্বনা। নৌকায় দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় চরে আটকে যেতে হয়। চরের প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো সরকারি চিকিৎসা ব্যবস্থা। গর্ভবতী মহিলাদের কোনো সমস্যা হলে নৌকায় করে রাজশাহী নিয়ে যেতে হয়। এই জন্য সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। ইন্ডিয়ার এই জায়গাটুকু যদি আমাদেরকে ব্যবহার করে দিতে, আমার ফসল টসল আমাদের মানে যাওয়া আসাটা খুব সুবিধা হয়, বাজার হাটে আনালা খুব ভালো হয়, চিকিৎসার জন্য সব কিছুই আমাদের ভালো হবে। ডেলিভারি হলে পরে আপনি নিয়ে যাওয়া খুব হাঁটি নিয়ে যাওয়া খুব সমস্যা, অন্য কপাতে এই জায়গাটুকু পার করতে হলে আমাদের খুব ভালো হয়। বিজিবির মহাপরিচালক বলেন, বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অবগত। বিষয়টি বিএসএফ এর মাধ্যমে আমি যতটুকু জানি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনাধীন আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে, এই ইনোসেন্ট প্যাসেজ দেওয়ার জন্য। ডিজি বিএসএফ এর সঙ্গে গুয়াহাটিতে মিটিং করব, সেখানে এই বিষয়টাকে আবার আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। রাজশাহী থেকে এই চরখানপুরের দূরত্ব প্রায় 4.5 কিলো, কিন্তু এটা ঘুরে আসতে হয়েছে প্রায় 17.5 কিলো। যদি বিজিবি ইন্ডিয়ার এই রাস্তাটুকু ব্যবহার করতে পারে, তবে তারা খুব সহজেই 35 মিনিটের মধ্যে রাজশাহী সদরে পৌঁছতে পারবে এবং দুর্ঘটনার আশঙ্কাও অনেকটা কমে আসবে বলে মনে করছেন বিজিবির কর্মকর্তারা। মৌ খন্দকার, নিউজ 24, চরখানপুর, রাজশাহী। সকালের সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তুষারঝড়ের লন্ডভন্ড নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল বয়ে যাওয়া 2 দিনের তুষারপাতে গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষতির মুখে দেশটির বাসিন্দারা। তুষারঝড়ে বিপর্যস্ত জাপানের জনজীবন। আর গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2050 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার 6 কোটি 30 লাখ মানুষকে করবে অভিবাসী। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কয়দিন থেকেই টানা তুষার ঝড়ে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের হাজারো বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়। যেদিকে চোখ যায় সাদা বরফের স্তূপ। গেল 2 দিনের তুষার ঝড়ের কারণে দেশটিতে 1500-র মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 50টি রাজ্যের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে, কোথাও 24 ইঞ্চির বেশি বরফের স্তরে ঢাকা। এমনকি পরিস্থিতি পূর্বের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আমি 40 বছর ধরে এখানে বসবাস করছি, তবে আমার দেখা সবচেয়ে খারাপ অভিজ্ঞতা এবারের আবহাওয়া। এদিকে জাপানের উত্তর পশ্চিমে বিভিন্ন এলাকায় ভারী তুষারঝড়ের কারণে মহাসড়কে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এসব উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা। বুধবার সন্ধ্যা থেকে এই তুষারঝড় শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সড়কে কয়েক দফায় যানজটের সৃষ্টি হয়। এদিকে ফিজিতে সাইক্লোন ইয়াসার তাণ্ডবের পর বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে 1 কোটি 80 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বৈশ্বিক পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে এই সংখ্যা 3 গুণের বেশি হতে পারে বলে গবেষকরা সতর্ক করেছেন। এছাড়াও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙ্গন এবং খরাপ্রবণ এলাকায় শস্য উৎপাদন ব্যাহত হওয়ায় 2050 সাল নাগাদ এই অঞ্চলের প্রায় 6 কোটি 30 লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হতে পারে বলে সতর্ক করেছে গবেষকরা। মাসুদ রানা, নিউজ 24। সকালে সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। ডিসেম্বরের মধ্যেই অনুমোদন পাচ্ছে অক্সফোর্ডের টিকা। ইউরোপ জুড়ে লকডাউনের কড়াকড়ি, বাতিল হচ্ছে বড়দিনের উৎসব। রাজশাহী ও রংপুর বিভাগ সহ দেশের 23 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা 10 ডিগ্রির নিচে, জনজীবন বিপর্যস্ত। সারা দেশের রেল ক্রসিংগুলো যেন মৃত্যু ফাঁদ, বেশিরভাগই নেই গেটম্যান। বারবার ঘটছে দুর্ঘটনা, দায় নিতে চায় না রেল বিভাগ। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরে যুবলীগ সভাপতি সহ গ্রেপ্তার 3 কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্বই কারণ। ভাস্কর্য শিল্পের উপর আঘাতে প্রতিবাদ চলছেই। এবং 1 ক্লাবের হয়ে পেলের গোল করার রেকর্ড ছিলেন মেসি। ভ্যালেন্সিয়ার সাথে 2-2 গোলে ড্র করল বার্সেলোনা। এই ছিল সকালের সংবাদে এখনকার আয়োজন। সাথে থাকা ধন্যবাদ সবাইকে।